friends, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on রঙিন টিভি, যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। প্রেম মানেই কি বিয়ে এবং সম্পর্ক মানেই কি আপোষ? এই ধারণাগুলোকেই প্রশ্ন করতে আসছে নতুন ওয়েব সিরিজ প্রেম শর্টস। ওটিটির বুকে বিভিন্ন ধরনের গল্পই আমরা দেখতে পাচ্ছি, তবে এবার এক নতুন প্রেমের গল্প নিয়ে আসছে একটি নতুন ওয়েব সিরিজ প্রেম শর্টস, যেখানে অভিনয় করতে দেখা যেতে চলেছে বনি সেনগুপ্ত, শ্রেয়া গুপ্তা, অঙ্গনা রায়, দেবদত্ত রাহার মতো অভিনেতা অভিনেত্রীদের। এই গল্প বলবে এক নতুন প্রেমের কথা, জেনজিদের সম্পর্ক, টানাপোড়েন, আবেগ এবং আরো বিভিন্ন নানা রকম দিক তুলে আনবে এই ওয়েব সিরিজটি। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে আয়ুষ, যেখানে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। এই ছেলেটি নিজের ক্যাফে নিয়ে দারুণ ভাবেই ডেডিকেটেড, এবং শুধু নিজের ক্যাফেই নয়, নিজের সঙ্গিনী বাছার ক্ষেত্রেও তিনি দারুণ ভাবেই সিলেক্টেড। এক নতুন প্রেমের গল্প নিয়েই আসছে প্রেম শর্টস, যে সিরিজটি বারবার প্রশ্ন করবে সমাজের চিরাচরিত ধারণাকে এবং স্টিরিওটাইপকে। আপনারও যদি ইচ্ছে থাকে এক নতুন ধরনের গল্প দেখার জন্য, তাহলে আপনার ওয়াচ লিস্টেও জায়গা করে নিতেই পারে নতুন ওয়েব সিরিজ প্রেম শর্টস। প্রেম মানেই বিয়ে নয়, সম্পর্ক মানেই আপোষ নয়। জেনজির ভালোবাসার নতুন সংজ্ঞা নিয়ে হাজির বনি অঙ্গনার প্রেম শর্টস। এই সিরিজ কি বদলে দেবে বাংলা রোমান্টিক গল্প বলার ধারা? বাংলা ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক নতুন কন্টেন্ট আসছে, কিন্তু সব গল্পই কি সত্যিই নতুন? এবার সেই প্রশ্নের উত্তর দিতে হাজির পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত। তার নতুন সিরিজ প্রেম শর্টস শুধুই প্রেমের গল্প নয়, বরং জেনজির প্রজন্মের জীবন, সম্পর্ক আর স্বাধীন চিন্তার এক ঝকঝকে প্রতিচ্ছবি। অভিনয়ে রয়েছেন বনি সেনগুপ্ত, অঙ্গনা রায়, শ্রেয়া গুপ্ত এবং দেবদত্ত রাহা। আজকের জেনজি প্রজন্মের কাছে ভালোবাসার সংজ্ঞা অনেকটাই বদলে গিয়েছে। তারা বিশ্বাস করে জীবনে একটাই সুযোগ, তাই কোনো সম্পর্কই আপোষ নয়, নিজের স্বপ্নের সঙ্গে সমঝোতাও নয়। সমাজ কি বলবে সেই ভাবনার থেকেও নিজের সুখ আর মানসিক শান্তিকেই বেশি গুরুত্ব দেয় এই প্রজন্ম। পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত তার প্রেম শর্ট সিরিজে ঠিক এই মনোভাবটি তুলে ধরেছেন। এখানে সম্পর্ক আছে, প্রেম আছে, কিন্তু নেই পুরনো দিনের চেনা ফর্মুলা, বরং রয়েছে বাস্তব জীবনের টানাপোড়েন, স্বাধীনতার লড়াই এবং নিজের শর্তে বাঁচার সাহস। সিরিজের কেন্দ্রীয় চরিত্র আয়ুষ। এই চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত। নিজের ক্যাফে নিয়েই যার সমস্ত স্বপ্ন, কিন্তু শুধু কাজ নয়, জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রেও সে ভীষণভাবেই সচেতন। ভুল মানুষকে নিয়ে সারা জীবন কাটানোর চেয়ে বারবার চেষ্টা করতেও সে রাজি, লিভ ইন হোক কিংবা সম্পর্কের পরীক্ষা। আয়ুষ কোনো বিষয়ই সমাজের তৈরি নিয়মকে শেষ কথা বলে মানতে চায় না। এমনকি বাবা মায়ের সঙ্গে মতের অমিল হলেও নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ে না। বাংলা সমাজে বহুদিন ধরে চলে আসা কিছু স্টিরিওটাইপকে খুব স্বাভাবিকভাবেই ভেঙে দিয়েছে প্রেম শর্টস। ছেলে মানেই সংসারের দায়িত্ব, মেয়ে মানেই আপোষ, এই চেনা ধারণাগুলোকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সিরিজটি।
প্রথমে হয়তো কিছু দৃশ্য দর্শকদের অবাক করতে পারে, কিন্তু গল্প যত এগোয় ততই মনে হবে সময় বদলেছে, তাই সম্পর্কের সংজ্ঞাও বদলানো স্বাভাবিক। সব মিলিয়ে প্রেম শর্টস শুধু একটি রোমান্টিক সিরিজ নয়, এটি এমন এক প্রজন্মের গল্প যারা নিজেদের মতো করে ভালোবাসতে চায়, নিজের মতো করে বাঁচতে চায় এবং সমাজের তৈরি পুরনো নিয়মকে প্রশ্ন করতে ভয় পায় না। যদি নতুন ধরনের প্রেমের গল্প, বাস্তব সম্পর্কে টানাপোড়েন আর আধুনিক ভাবনার বাংলা সিরিজ দেখতে চান, তাহলে প্রেম শর্টস আপনার ওয়াচ লিস্টে অবশ্যই থাকতে পারে। প্রথম শুক্রবার খানিক ধাক্কা খাওয়ার পরও ফের বক্স অফিসে ঘুরে দাঁড়ালো থালাপাতি বিজয়ের নতুন সিনেমা জন নায়কান। সম্প্রতি এই সিনেমাটি সপ্তাহান্তে ভারত জুড়ে 90 কোটি এবং বিশ্বজুড়ে প্রায় 200 কোটির দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম শুক্রবার খানিক মন্দা দেখা গেলেও তারপরে আবারও মেকআপ করে নিয়েছে এই সিনেমাটি এবং আশা করা যাচ্ছে যে সপ্তাহান্তে এই সিনেমাটি বিশ্বজুড়ে 200 কোটির বাজারে ঢুকে পড়তে পারে। যদিও ছবির আয় মূলত তামিল সংস্করণ থেকেই উঠেছে, তবে এর পাশাপাশি হিন্দি ও তেলুগু সংস্করণও দারুণভাবেই সাফল্য অর্জন করছে। এখন দেখার প্রেক্ষাগৃহে এই সিনেমার ভবিষ্যৎ কি হতে চলেছে। শুক্রবার সামান্য ধাক্কা খাওয়ার পর তৃতীয় দিনে বক্স অফিসে দারুণভাবে ঘুরে দাঁড়ালো থালাপাতি বিজয়ের ছবি জননায়গান। এই অ্যাকশন ড্রামা ভারতে ইতিমধ্যেই 90 কোটি টাকার বেশি ব্যবসা করেছে এবং বিশ্বজুড়ে 200 কোটির দিকে দ্রুতই এগোচ্ছে। দ্বিতীয় দিনে ব্যবসার গতি কিছুটা কমার পর প্রথম শনিবারে সিনেমাটি আবার ঘুরে দাঁড়ায়। ছবিটি তৃতীয় দিনে ভারতে আনুমানিক 28.50 কোটি টাকা নেট আয় করেছে। শুক্রবারের 21.15 কোটি টাকার তুলনায় এই আয় 34.8% বেশি। যা সপ্তাহান্তে দর্শকদের মধ্যে ছবির বিপুল চাহিদা প্রমাণ করে। তবে 3 দিন শেষে ভারতের বক্স অফিসে 92.35 কোটি টাকা নেট আয় করেছে সিনেমাটি। ভারতে ছবির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে 108.34 কোটি টাকা। ছবির আয়ের সিংহভাগ তামিল সংস্করণ থেকে এলেও হিন্দি এবং তেলেগু ডাব সংস্করণও ভালোই ব্যবসা করেছে। বিদেশের বাজারেও ছবিটি সমানভাবে শক্তিশালী। তৃতীয় দিনে বিদেশ থেকে আনুমানিক 20 কোটি টাকা গ্রস আয় করেছে। এর ফলে বিদেশের মোট আয় দাঁড়িয়েছে প্রায় 63.50 কোটি টাকা।
বিশ্বজুড়ে ছবির মোট গ্রস আয় প্রায় 171.84 কোটি টাকা, যা 200 কোটির মাইল ফলক থেকে সামান্যই দূরে। ট্রেড অ্যানালিস্টরা এখন ছবিটির প্রথম রবিবারের পারফরমেন্সের দিকেই তাকিয়ে আছেন। জননায়গন যদি এই গতি ধরে রাখতে পারে তবে সপ্তাহান্তেই ভারতে সহজেই 100 কোটি টাকা নেট আয় পেরিয়ে যাবে এবং বিশ্বজুড়ে 200 কোটির ক্লাবে প্রবেশ করবে বলেই আশা করা হচ্ছে। সম্প্রতি বাংলা থিয়েটারের মঞ্চে ঘটে গেল এক অবিস্মরণীয় ঘটনা, যা শুধু থিয়েটার প্রেমীদেরই নয়, বাঙালিদের জন্য এক দারুণ ঐতিহাসিক মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি গৌতম হালদারের মেঘনাদ বধ কাব্য অনুষ্ঠিত হয় এক মঞ্চে এবং তারপরই ঘটলো এই ঘটনাটি। দর্শক আসন থেকে উঠে এলেন কিংবদন্তি টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজ এবং তিনি উঠে এসে এক বাক্স উপহার দিলেন অভিনেতা গৌতম হালদারকে, যার মধ্যে ছিল এক অবিস্মরণীয় জিনিস, মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত একটি হাত ঘড়ি, যা তিনি উপহার দেন অভিনেতাকে এবং এই মুহূর্তেরই সাক্ষী থাকলো গোটা অডিটোরিয়াম। পরবর্তী ক্ষেত্রে গৌতম হালদার জানান এটি তার জীবনের অত্যন্ত অবিস্মরণীয় একটি মুহূর্ত এবং এই দিনটি তার জীবনে চিরস্মরণীয় একটি দিন বলেই তিনি আজীবন মনে করবেন। মঞ্চে শেষ হয়েছে মেঘনাদ বধ কাব্য, আর তারপরেই তৈরি হলো ইতিহাস। বাংলা থিয়েটারের ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়, এমন এক মুহূর্ত যা শুধু নাট্যপ্রেমীদেরই নয়, গোটা বাঙালির সাংস্কৃতিক স্মৃতিতে চিরস্থায়ী হয়ে থাকবে। সম্প্রতি মঞ্চস্থ হয়েছিল গৌতম হালদারের একক অভিনয়ের কালজয়ী প্রযোজনা মেঘনাদ বধ কাব্য। নাটক শেষ হওয়ার পরই ঘটে এক অবিশ্বাস্যকর ঘটনা। দর্শকদের সামনে মঞ্চে উঠে আসেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। সকলের উপস্থিতিতে তিনি একটি বিশেষ বাক্স তুলে দেন গৌতম হালদারের হাতে। বাক্স খুলতেই সামনে আসে এক ঐতিহাসিক সম্পদ। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত হাত ঘড়ি। যার সঙ্গে রয়েছে তার নিজের হাতের লেখার নিদর্শনও। এই অপ্রত্যাশিত উপহার পেয়ে বাকরুদ্ধ হয়ে যান গৌতম হালদার, বিস্ময়ে ভরে ওঠে তার চোখ। কয়েক মুহূর্তের মধ্যেই সেই বিস্ময়ে পরিণত হয় আবেগে, চোখে জল এসে যায় অভিনেতার। একইভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন লিয়েন্ডার পেজও। প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকরাও করতালিতে ভাসিয়ে দেন সেই মুহূর্তকে। প্রসঙ্গত, গত 29 বছর ধরে একক অভিনয় মেঘনাদ বধ কাব্য মঞ্চস্থ করে চলেছেন গৌতম হালদার। মাইকেল মধুসূদন দত্তের 1861 সালে প্রকাশিত এই মহাকাব্যকে তিনি শুধু অভিনয় করেন না, নিজের শরীর, কণ্ঠ, সঙ্গীত, নৃত্য এবং অভিব্যক্তির মাধ্যমে জীবন্ত করে তোলেন। মঞ্চে প্রায় একাই রাবণ, ইন্দ্রজিৎ, বিভীষণ, লক্ষণ, মায়া একাধিক চরিত্রে রূপান্তরিত হন তিনি। দর্শকদের নিয়ে যান এক অনন্য কাব্য ভ্রমণে। মাইকেলের এই অমর সৃষ্টি শুধু রামায়ণের এক অধ্যায় নয়, বরং পরাধীন ভারতবর্ষের যন্ত্রণা, দেশপ্রেম এবং মানবিকতার এক গভীর দলিল। আর সেই কাব্যের মঞ্চরূপ আজ প্রায় 3 দশক ধরে বহন করে চলেছেন গৌতম হালদার। তাই অনেকের মতে এই ঐতিহাসিক স্মারক তার হাতেই সব থেকে বেশি মানায়। বলিউডের অন্যতম বড় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি হলো ধুম। শেষবার ধুম 3 এ আমির খানের সাফল্যের পর বরাবরই দর্শকদের মধ্যে কৌতূহল জন্মেছে যে কবে আমরা দেখতে পাবো এই সিনেমার চতুর্থ ভাগ অর্থাৎ ধুম 4।
এই সিনেমাতে কি অভিনয় করবেন এই নিয়ে বরাবরই বিভিন্ন রকম সমালোচনা হয়েছে এবং উঠে এসেছে বিভিন্ন অভিনেতাদের নাম, যার মধ্যে ছিল শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেতা ইয়াশের নাম পর্যন্ত। তবে যে নামটি বারবার উঠে এসছে তিনি হলেন রণবীর কাপুর। সম্প্রতি এই নিয়ে কথা বললেন খোদ অভিনেতা নিজেই। বর্তমানে তিনি রামায়ণের প্রচার কার্য নিয়ে ব্যস্ত রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যাচ্ছে এই সিনেমার জন্য। এমনই এক অনুষ্ঠানে এই সিনেমার কথার ফাঁকেই প্রশ্ন করা হয় ধুম 4 নিয়ে এবং সেখানেই তিনি স্পষ্ট মতামত জানান। তিনি জানিয়ে দেন এই মুহূর্তে এই সিনেমার কোনো কাজের পরিকল্পনাই তার নেই। বর্তমানে সব আশাতেই জল ঢেলে দিয়েছেন অভিনেতা রণবীর কাপুর। তিনি জানান যে বর্তমানে তিনি সব থেকে বেশি ব্যস্ত তার ছবি রামায়ণ নিয়ে, যেটির প্রথম ভাগ মুক্তি পেতে চলেছে চলতি বছরে এবং পরের ভাগ আসতে চলেছে পরের বছরে। এখন দেখার ধুম 4 আদৌ তৈরি হতে চলেছে কিনা এবং হলেও তাতে দেখা যেতে চলেছে কোন অভিনেতাকে। ধুম 4-এ কি সত্যিই রণবীর কাপুর রয়েছেন? বহুদিনের জল্পনায় অবশেষে মুখ খুললেন অভিনেতা। বলিউডের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ধুম নতুন কিস্তি ধুম 4 নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে একের পর এক জল্পনা। কখনো শোনা গিয়েছে শাহরুখ খান, কখনো আবার দক্ষিণী তারকা ইয়াশের নাম। তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা রণবীর কাপুরের নাম। সম্প্রতি সেই গুঞ্জন নিয়েই প্রথমবার মুখ খুললেন খোদ রণবীর। আর তার বক্তব্যেই আপাতত অনেকটাই পরিষ্কার হয়ে গেল ছবির বর্তমান পরিস্থিতি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক কন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর। তার সঙ্গে ছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং রামায়ণের রাবণের চরিত্রে অভিনয় করা অভিনেতা ইয়াশ। মূলত রামায়ণের প্রচারই সেখানে হাজির হয়েছিল পুরো টিম। সেই অনুষ্ঠানের ফাঁকেই এক ইউটিউব চ্যানেল রণবীরকে প্রশ্ন করে তিনি কি ধুম 4-এর অংশ হতে চলেছেন। জবাবে রণবীর স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে তিনি ধুম 4 নিয়ে কোনো কাজই করছেন না, বরং তার সমস্ত মনোযোগ এখন দুটি বড় প্রজেক্ট রামায়ণ পার্ট 1 এবং সঞ্জয় লীলা বানশালী পরিচালিত লাভ অ্যান্ড ওয়ারে। রণবীর জানান লাভ অ্যান্ড ওয়ার আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পাবে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল ছবিটি 24শে জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে পারে। রণবীরের মন্তব্যে সেই সম্ভাবনাই আরও জোরালো হয়েছে। এদিকে ধুম 4 নিয়ে নতুন করে আলোচনার কারণও রয়েছে। 2024 সালে বিনোদন মাধ্যম দাবি করেছিল এই ছবিতে নাকি একসঙ্গে দেখা যেতে পারে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। যদিও সেই খবরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আজও হয়নি। এবার রণবীর নিজেই জানিয়ে দিলেন বর্তমানে তিনি সেই ছবির সঙ্গে যুক্ত নন। তবে ভবিষ্যতে ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হবেন না এমন কোনো কথাও তিনি পুরোপুরি বলেননি। ফলে সম্ভাবনার দরজা এখনো সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। বর্তমানে ভারতে সব থেকে আলোচিত যে সিনেমাটি সেটি হলো নিতেশ তিওয়ারির রামায়ণ। এই সিনেমাতে সীতার ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে চলেছে সাই পল্লবীকে। সম্প্রতি রামানন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণে সীতার ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী দীপিকা চিকলিয়া সাই পল্লবীকে নিয়ে কথা বললেন। তিনি জানান যে সাই পল্লবী নিঃসন্দেহে একজন দারুণ অভিনেত্রী, তবে বর্তমানে সীতার ভূমিকায় তাকে কতটা ভালো লাগবে সেটি সিনেমাটি দেখার পরই বলা যাবে। তবে এর পাশাপাশি অভিনেত্রী এও জানান যে সীতার যে লুকের কথা বলা হয়েছে সেটিও ভেবে দেখার বিষয় ছিল। সাই পল্লবীর যেরকম কোঁকড়ানো চুল এই সিনেমাতে দেখা যেতে চলেছে তা সীতার সঙ্গে কতটা মানানসই তা এক্ষুনি বলা যাচ্ছে না। তবে এই সিনেমা এবং অভিনেত্রীকে নিয়েও দারুণ আশাবাদী অভিনেত্রী দীপিকা। এখন দেখার কতটা মন জয় করে নিতে পারে নিতেশ তিওয়ারির নতুন সিনেমা রামায়ণ। Well, that's it for today. আবারও নিয়ে আসবো আরো নতুন নতুন খবর, আপডেটস, গসিপ আর দারুণ মজার ঘটনা। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।